তাহলে দেখো বিজ্ঞানীরা ধারণা করেছেন জলবায়ুর এই পরিবর্তন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগ আরো ভয়ানক করবে। মানে কি বিজ্ঞানী ধারণা করছে কি জলবায়ু পরিবর্তন, এটা পরিবর্তন একটা যে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবারে কি হইতেছে নানা ধরনের কি প্রাকৃতিক সমস্যা হচ্ছে না, যেমন হচ্ছে কি হইতেছে আমাদের সিলেটে কিছুদিন পর পর বন্যা হইতেছে, গত বছর হয়েছিল তাই না। বিজ্ঞানী ধারণা করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক সৃষ্টি করছে ও দুর্যোগ আরো কি ভয়াবহ করে তৈরি করছে। মানে আগে যে দুর্যোগটা হইতো বা বন্যা ঘটতে হতো আরো বেশি বড় আকারে ধারণ করছে। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিচ্ছে, যেমন সিলেটে দেখা দেয়। তারপর বৃষ্টিপাতের পরিমাণ কমে এবং খরা দেখা দেবে, মানে কি বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে কি মাটির পানি কমে যাবে, খরা দেখা যাবে। তারপর হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, তারপর দেখো সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানি লবণাক্ত হয়ে পানিতে মিশবে। এখন বলো সমুদ্রের পানির উচ্চতার সাথে পানি নদীর পানি লবণাক্ত হওয়ার কারণ কি, কি বলতে পারো কি হবে? হ্যাঁ সমুদ্র, আর আমাদের কি সমুদ্রের পানি কি লবণাক্ত না? যখনই পানির উচ্চতা বৃদ্ধি পাবে তো পানিটা কোন দিকে চলে আসবো, নিচু এলাকার দিকে, আর সমুদ্র নিচু এলাকার দিকে, নদী তো নিচু এলাকার দিকে। তো ওই পানি যখনই নদীর পানির সাথে মিশবে তাহলে কি কি রূপান্তর নেবো, নদীর পানিও লবণাক্ত হবে। আর নদীর পানি যদি লবণাক্ত হয়ে যায় তাহলে খাল বিল সবকিছুতে লবণাক্ত হয়ে যাবে, জমিও কি হয়ে যাবে লবণাক্ত হয়ে যাবে। যদি জমি একবার যদি লবণাক্ত হয়ে যায় তাহলে কি নর্মাল ফসল করবে, ফলবে না। এই জন্য বলছে যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানি লবণাক্ত পানি প্রবেশ করবে। দেখো জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। কি কয়টা কৌশল? দুইটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো কি জলবায়ু পরিবর্তনের হার কমানো, মানে কি এই পরিবর্তনটা জানি বেশি পরিমাণে না হয় সেটা আমরা কি রোধ করার চেষ্টা করতে পারি। অপরটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজন বলতে কি বোঝায়, ধর নদীর পানি বা নদী বা খাল বিল যদি লবণাক্ত হয়ে গেছে, যেই সব জিনিস লবণাক্ত পানিতে ভালো হয় বা লবণাক্ত পানি ঠিক থাকে ওই সব প্রাণী কি আমরা চাষ করা শুরু করবো, বা ওদের হচ্ছে নদী নালা খাল বিল যেগুলো যদি নদীতে জমিতে। আচ্ছা, অপরদিকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়া বা কে অভিযোজন বলা হয়। পরীক্ষা আসতে পারে অভিযোজন কাকে বলে, লাইনে দাঁড়ায় অভিযোজন কাকে বলে। অপরদিকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন বলা হয়। দেখো জলবায়ু পরিবর্তনের হার কমানো, আমরা কিভাবে এটা পরীক্ষা আসতে পারি, জলবায়ু পরিবর্তনের হার কিভাবে আমরা কমাতে পারি। দেখো জলবায়ু দেখো ওকে, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এখন যদি বায়ুমণ্ডল থেকে আমরা কার্বন বায়ুমণ্ডল কি পরিবেশ থেকে যদি কার্বন ডাই অক্সাইড যদি কমাতে পারি তাহলে কি জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারবো। সে বলছে যে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্গমনের পরিমাণ যদি কমিয়ে আমরা জলবায়ু ঝুঁকি কমাতে পারি। এই জন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, আমাদের কি কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এইগুলো কি ঠিক আছে বিদ্যুৎ তৈরি করতে গেলে কি কি কার্বন ডাই অক্সাইড নিশ্চিত হয় না, বা এইগুলো থেকে তো কার্বন ডাই অক্সাইড নিশ্চিত হয়। সো এইগুলো ঠিক আমরা ঠিক করতে হবে। দেখো এই জন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য জ্বালানি পড়ছিলাম না, নবায়নযোগ্য যেটা বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য যেমন কি সূর্যের তাপ দিয়ে সোলার প্যানেল, পানি স্রোতকে কাজে লাগে কি বিদ্যুৎ উৎপন্ন, তারপর হচ্ছে এগুলাই আমরা ইউজ করতে হবে। যেমন কি সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। আর হচ্ছে অনবযোগ্য তেল, কয়লা এগুলো কি ব্যবহার কমাতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা, আর বৃক্ষরোপণ করা কি হবে, যদি আমরা বৃক্ষ বেশি পরিমাণ করতে পারি, বেশি গাছপালা কি করবে, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড কি করবে গ্রহণ করবে, আর পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড কি কমে যাবে, তাই না। সেটা বলছে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে, যেমন কি আমি যদি বিদ্যুৎ কম ব্যবহার করি তাহলে বিদ্যুৎ কম উৎপন্ন করা লাগবে, বিদ্যুৎ কম উৎপন্ন করতে গেলে কার্বন ডাই অক্সাইড কম উৎপন্ন হবে, তাই না। সেটা করতে পারি যে আমরা কমিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘ মেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাসে সহায়তা করবে। এখন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কাকে বলে। দেখো অভিযোজন কি, পৃথিবীর বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, মানে কিভাবে কমানো যায় সেটা নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে তার সাথে খাপ খাওয়াতে হবে। এখন যেটা পুরো হয়ে গেছে ওটা তো চেঞ্জ করা যাবে না, এখন এর থেকে যদি খারাপ না হয় সেটা যেন আমি ঠিক করতে পারি। জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে তার সাথে খাপ খাওয়ানো হবে। দেখো পরবর্তী জলবায়ুতে দেখো পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিগুলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন।
অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরবর্তী পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা। জলবায়ু অভিযোজন কি বুঝলাম আমরা, কি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে ঝুঁকি ওটা কমানো এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে কি টিকে থাকা, মানে সেই সাথে আমাদের কি নিজেকে কীভাবে টিকে রাখতে পারি সেটা ব্যবস্থা গ্রহণ করে। যেমন ঘর বাড়ি, বিদ্যালয়, কারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করতে হবে, জানি ঘূর্ণিঝড় সাথে ভেঙে না যায়। বন্যা ও ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, উপকূলীয় বন সৃষ্টি করতে হবে, মানে কি নদীর পাশে পুরো বন সৃষ্টি, মানে পুরোপুরি স্রোতটা কি লোকালয়ে আসা না আঘাত করতে পারে। লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করতে হবে। যেমন 6 এ উঠবা, 6 এ যদি কৃষি থাকে তোমাদের লবণাক্ত মাটিতে কি কি জন্মায়, কোন কোন ধান জন্মায়, এগুলো আরো শিখবা তোমরা। 6 এ হচ্ছে গার্হস্থ থেকে কৃষি অনেক কঠিন, মেয়েদের গার্হস্থ না পড়লেও মেয়েরা পারে, বাট কৃষি অনেক কঠিন। কৃষিতে এই ধান ওই ধান, এই সার ওই সার, সারের নাম মুখস্থ করা লাগবে, ঠিক আছে। আমি বলবো লবণাক্ত পরিবেশে বাঁচতে, এটা বিজ্ঞানের মতো হালকা, ওটা বিজ্ঞানের মতো, কিন্তু মেয়েদের গার্হস্থ বিজ্ঞান একদিন আগে পড়লে হয়, না পড়লেও। আচ্ছা দেখো, লবণাক্ত পরিবেশে বাঁচতে এমন ফসল উদ্ভাবন করা হবে। তারপরে দেখো জীবনযাপনের ধারণ পরিবর্তন, তারপরে কি জলবায়ু পরিবর্তনের কারণে সম্পর্কিত ধারণা ফসলে জানা, মানে কি দেখো জলবায়ু পরিবর্তনের কারণে সম্পর্কিত সমস্ত ধারণা সম্পর্কে সকলকে জানাতে হবে, মানে কীভাবে কি করতে হবে সেটা সকলকে জানাতে হবে। তারপর দেখো জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির প্রধান ভূমিকা পালন করে। কে ভূমিকা পালন করে? জলবায়ু পরিবর্তনটা কি প্রমাণ? ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কিছু উপায় বর্ণনা করা হলো। কি বৃক্ষরোপণ করতেছে, আশ্রয়, ঘূর্ণিঝড়ের পর আশ্রয় কেন্দ্রে বসেছে। বাংলাদেশ পৃথিবীর দুর্যোগ প্রবল দেশগুলোর মধ্যে একটি, যেখানে অনেক বেশি ঘূর্ণিঝড় বা বন্যা এগুলো হয়। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্মুখীন হই। এই সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, তবে কি আছে নদী ভাঙ্গন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া অনেক প্রয়োজন, ঠিক আছে। এই যে জানুয়ারিতে কি থাকে আমাদের কুয়াশা পড়ে, যে কুয়াশার শৈত্যপ্রবাহ, মানে অনেক বেশি ঠান্ডা পড়ে। ফেব্রুয়ারিতে তেমন কিছু পড়ে না। মার্চে আবার ধর হচ্ছে হালকা হালকা কি পড়ে, খরা থাকে, আবার হালকা হালকা এরকম থাকে, ঠিক আছে। কালবৈশাখী হতে পারে। এপ্রিলে কি পুরোপুরি ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়, তাপমাত্রা অনেক বেড়ে যায়, ঠিক আছে। কোনটা কোন মাসে? তারপর দেখো জুন জুলাই 2 মাস না মৌসুমি, মানে টর্নেডো টাইপের হতে পারে, তাই না। তারপর ভারী বজ্রপাত হয়, বন্যা হয়। এটা হচ্ছে জুন থেকে আগস্ট পর্যন্ত এরকম আবহাওয়া থাকে। আর অক্টোবর নভেম্বরে আবার ঘূর্ণিঝড় হয়, বজ্রপাত হয়। আবার ডিসেম্বরে হচ্ছে, সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস প্রায় একই রকম। এই 4 মাস প্রায় একই রকম যাবে, ঠিক আছে, মানে একই রকম বৈশিষ্ট্য থাকবে। কখনো বৃষ্টি, কখনো খরা, কখনো গরম, বন্যা এরকম। আর ডিসেম্বর জানুয়ারিতে থাকে শৈত্যপ্রবাহ। আর অক্টোবর নভেম্বরে যে ঘূর্ণিঝড় আর বজ্রপাত টাইপের হয়, ঠিক আছে। তো এটুকুই।